মুজিব বর্ষের অঙ্গীকার গাইড বই পরিহার। শ্রেণীর শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের বাংলাদেশের পরিবারের কাঠামো নিয়ে আমি তোমাদের সাথে আছি। মোহাম্মদ আসলাম হোসেন, সহকারী শিক্ষক, নয়ল সরকারি উচ্চ বিদ্যালয়। তো পরিবারের কাঠামো আলোচনার আগে আমাদের পরিবার সম্পর্কে একটু ধারণা থাকা উচিত। তো পরিবার হচ্ছে সমাজের প্রাথমিক প্রতিষ্ঠান। পরিবার থেকেই সমাজের উৎপত্তি। সমাজে যেসব সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে তার মধ্যে পরিবার অন্যতম। আমরা জানি একটি শিশু পরিবার থেকেই সে গড়ে ওঠে। প্রথমেই জন্মগ্রহণ করে পরিবারে এবং ধীরে ধীরে সে পরিবার থেকে আস্তে 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 বৃদ্ধি পেতে থাকে, বড় হতে থাকে এবং ধীরে ধীরে সে সামাজিকরণের মাধ্যমে আস্তে আস্তে জীবনে প্রতিষ্ঠা লাভ করে। একটি শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল যে অবস্থা, এটি কিন্তু সামাজিকীকরণ। এই সামাজিকীকরণের ফলে একটি শিশু আদর্শ শিশুতে পরিণত হয় বা আদর্শ নাগরিক হিসেবে পরিণত হয়। আবার অনেক সময় কিন্তু যারা নষ্ট হয়ে যায়, তাদের কি কোনো সামাজিকীকরণ নাই? একটা প্রশ্ন তোমাদের হতে পারে মনের ভিতর। আসলে এই সামাজিকীকরণ আছে। সামাজিকীকরণ এই কীভাবে হয়, সামাজিকীকরণের বিভিন্ন মাধ্যম আছে। এইগুলো আমরা যখন আলোচনা করব সামাজিকীকরণ অধ্যায় বা এই পার্টটা যখন আলোচনা করব তখন এটা ক্লিয়ার করে বুঝতে পারবে। তো যাই হোক, আমরা এখন আমাদের মূল যে কথা, যে পার্ট, যে বাংলাদেশের পরিবার কাঠামো, তো আমরা এদিকে একটু দৃষ্টিপাত করি। আজকের পার্ট বাংলাদেশের পরিবার কাঠামো। এখন কথা হলো বাংলাদেশের পরিবার কাঠামো এটা কেমন বা কী রকম, কী রূপ। তো এই যখন আমরা দেখতে চাবো তাহলে আমরা প্রথমেই একটু পরিবার সম্পর্কে কথা বলি, তারপর পরিবারের যে প্রকারভেদ আলোচনা করলেই বাংলাদেশের পরিবার কাঠামো সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারব। তো পরিবার, প্রত্যেকটি শিশু পরিবারে জন্মগ্রহণ করে, পরিবারেই সে বেড়ে ওঠে। সেই পরিবারের সে পিতা মাতা, চাচা চাচি, দাদা দাদি ইত্যাদি ইত্যাদি অনেকের মাধ্যমে থেকে তারা বড় হতে থাকে। তো এই পিতামাতা, চাচা চাচি, দাদা দাদি ইত্যাদি কিন্তু সব পরিবারে আবার থাকে না। এখনকার যে পরিবার, এর ক্যাটাগরি ভিন্ন। বিভিন্ন রকমের পরিবারের মধ্যে আমরা দেখতে পাই যে কোনো কোনো পরিবারে পিতামাতা আছে শুধু, কিন্তু কোনো চাচা চাচি নাই। আবার কোনো কোনো পরিবারে দেখা যায় পিতামাতাও আছে, চাচা চাচিও সেখানে আছে। আবার এমনকি দাদা দাদিও কোনো কোনো পরিবারে উপস্থিতি দেখা যায়। যাই হোক, আমরা পরিবারের প্রকারভেদ যখনই আলোচনা করব তখনই এটা ক্লিয়ার আমরা বুঝতে পারব। তো এবার আমরা পরিবার কি এটা একটু জেনে নেই। তো পরিবার কি? পরিবার কি? পরিবার হলো সমাজ কাঠামোর একটি মৌল সংগঠন। গোষ্ঠী জীবনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। পরিবার হচ্ছে মোটামুটিভাবে স্বামী স্ত্রীর সহ একটি স্থায়ী সংগঠন। তো পরিবার বলতে পরিবারের বিভিন্নভাবে বিভিন্নজন সংজ্ঞায়িত করেছেন। পরিবারের প্রথম শর্ত হলো স্বামী স্ত্রী থাকতে হবে, স্বামী স্ত্রী এবং তার মধ্যে একটা বিবাহের সম্পর্ক। তো একজন পুরুষ, একজন স্ত্রী পারস্পরিক বিবাহের সম্পর্কের ভিত্তিতে যখন তারা এক জায়গায় বসবাস করতে থাকে তখন তাকে পরিবার বলে। তাহলে পরিবার বলতে আমরা এভাবে বলতে পারি,
একজন পুরুষ এবং একজন স্ত্রী পারস্পরিক বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে যখন একত্রে বসবাস করবে তখন তাকে পরিবার বলা হয়। এখানে সন্ততি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তাহলে আপনার মূল শর্ত হলো একজন স্বামী, একজন পুরুষ এবং একজন স্ত্রী পারস্পরিক বিবাহের সম্পর্কের ভিত্তিতে একত্রে বসবাস করলে সেটাই হবে পরিবার। এখানে তাদের উদ্দেশ্য থাকবে কিন্তু সন্ততি। এটি হচ্ছে উৎপাদন বা জন্মদান। এখানে সন্ততি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। তো এবার আমরা একটু আসি পরিবারের প্রকারভেদ। দেশভেদে বা সমাজভেদে পরিবারের প্রকারভেদ ভিন্ন রকম হয়ে থাকে। বাংলাদেশের প্রেক্ষিতে আমরা আলোচনা করে থাকি যে কোনো ক্ষেত্রে স্বামী স্ত্রীর ভিত্তিতে, বংশগণনার ভিত্তিতে, তারপর হচ্ছে কি কর্তৃত্বের ভিত্তিতে, বংশমর্যাদার ভিত্তিতে ইত্যাদিভাবে পরিবারের শ্রেণীবিভাগ হয়ে থাকে। তো আমরা এবার আবার কি এসছে যে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রেও পরিবারের ক্লাসিফিকেশন যেটা বা প্রকারভেদ হয়ে থাকে। তো আমরা দেখি যে প্রথমে স্বামী স্ত্রীর ভিত্তিতে, স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। এক নম্বর হলো স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার এরকম হয়। এই ভিত্তিতে আবার এর মধ্যে আবার 3 প্রকার হয়ে থাকে। স্বামী স্ত্রীর ভিত্তিতে সংখ্যার পরিবার, স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার আবার 3 রকম। এক নম্বর হলো যে একপত্নিক, 2 বহুপত্নিক, বহুপত্নিক আর বহুপতি পরিবার। একপত্নিক পরিবার, বহুপত্নিক পরিবার আর বহুপতি পরিবার। স্বামী স্ত্রীর সংখ্যার ভিত্তিতে পরিবার 3 প্রকার। তাহলে কি হলো? একপত্নিক পরিবার, বহুপত্নিক পরিবার আর হচ্ছে বহুপতি পরিবার। একপত্নিক পরিবার কাকে বলে? যে পরিবারে যে একজন স্বামী শুধুমাত্র একজন স্ত্রী নিয়ে বসবাস করে সেটা হচ্ছে একপত্নিক পরিবার। বহুপত্নিক একজন স্বামী এবং কয়েকজন স্ত্রী, একাধিক স্ত্রী নিয়ে যদি বসবাস করে থাকে একই পরিবারে তাহলে সেটা হচ্ছে বহুপত্নিক পরিবার। আবার বহুপতি পরিবার বলতে বোঝাচ্ছে যে একজন স্ত্রী পতি মানে হচ্ছে স্বামী, বহুজন স্বামী নিয়ে বসবাস করলে সেটা হচ্ছে বহুপতি পরিবার। তো আমাদের দেশে এই পরিবার কথাটা কিন্তু আমাদের দেশে একেবারে নাই, হচ্ছে সরকারভাবে স্বীকৃত নয় এবং আমাদের দেশেও এই বহুপতি পরিবার এটা হচ্ছে অনুপস্থিত। এটা হচ্ছে আমাদের ভারতের পরিবারে, ভারতের মালাগাঁও অঞ্চলে টোডাদের পরিবারে এ ধরনের পরিবার দেখা যায়। তো আমরা পরবর্তীতে আসি কর্তৃত্বের ভিত্তিতে প্রকার। কর্তৃত্বের ভিত্তিতে পরিবার 2 ধরনের হয়ে থাকে। এক হলো পিতৃপ্রধান
পিতৃপ্রধান আর মাতৃপ্রধান। পিতৃপ্রধান পরিবার আর মাতৃপ্রধান পরিবার, অথবা পিতৃপ্রধান বা পিতৃতান্ত্রিক পরিবার আর মাতৃপ্রধান প্রধান বা মাতৃতান্ত্রিক পরিবার। তো পিতৃপ্রধান পরিবার কাকে বলে? যে পরিবারে পিতাই প্রধান, যে পরিবারে পিতাই প্রধান থাকে এবং পিতাই সব কিছু পরিবারকে নিয়ন্ত্রণ করে, এরকম পরিবারকে পিতৃপ্রধান পরিবার বলা হয়। আর মাতৃপ্রধান পরিবার বলতে বোঝায় যে পরিবারে মাতাই প্রধান, তাকে মাতৃপ্রধান পরিবার বলা হয় বা মাতৃতান্ত্রিক পরিবার বলা হয়। এবার দেখা যাক যে আকারের ভিত্তিতে পরিবার। আকারের ভিত্তিতে পরিবার, আকারের ভিত্তিতে পরিবার, যে পরিবারের আকারটা কেমন, একক পরিবার, যৌথ পরিবার, না অনুপরিবার, না বর্ধিত পরিবার ইত্যাদি, এগুলো এই পরিবারের মধ্যে আসে। পরিবারের আকারটা কেমন, এই আকারের ভিত্তিতে পরিবার। আকারের ভিত্তিতে পরিবার তিন প্রকারের হয়ে থাকে, যেমন একক, যৌথ ও বর্ধিত পরিবার। এই আকারের ভিত্তিতে পরিবার তিন প্রকারের হয়ে থাকে। একটা হলো একক, 2 যৌথ, 3 অনুপরিবার। একক পরিবার, যৌথ পরিবার আর অনুপরিবার। আকারের ভিত্তিতে পরিবার তিন প্রকার থাকে, যেমন ভুল হয়েছে, একক পরিবার, যৌথ পরিবার আর হলো বর্ধিত পরিবার। একক বা অনুপরিবার, যৌথ পরিবার আর বর্ধিত পরিবার। তাহলে আমরা দেখলাম আকারের ভিত্তিতে পরিবার তিন প্রকার। এক হলো একক পরিবার, 2 যৌথ পরিবার আর 3 নম্বর আছে বর্ধিত পরিবার। যেটা আমি একটু প্রথমে বলেছিলাম যে দাদা দাদি নিয়ে, চাচা চাচি নিয়ে কোনো পরিবার শুধুমাত্র পিতামাতাকে নিয়ে গঠিত হয়ে থাকে, যেটা আগে বলেছিলাম। তো তারই সেই বিষয়টা এখানে এখন বিস্তারিত বলা হচ্ছে যে আকারের ভিত্তিতে পরিবার তিন প্রকার: একক বা অনুপরিবার, একক অনুপরিবার বা অনুপরিবার পরিবার, যৌথ পরিবার আর বর্ধিত পরিবার। তো একক পরিবার কাকে বলে? এই একক পরিবার হচ্ছে স্বামী স্ত্রী, শুধুমাত্র স্বামী স্ত্রী তার সন্তান সন্ততি নিয়ে যে পরিবার গঠিত হয়ে থাকে তাকে একক পরিবার বা অনুপরিবার বলা হয়ে থাকে। আর যৌথ পরিবার বলতে যে পরিবারে যৌথ পরিবার হলো কখনো আমাদের দেশে যারা স্বামী স্ত্রী সন্তান সন্ততি আছে তা সত্ত্বেও যে তার সেখানে আরও, যাই হোক, যে কথা বলছিলাম যে যৌথ পরিবার হলো সেই ধরনের পরিবার যেখানে পিতামাতা, তার চাচা চাচি বা দাদা দাদি ইত্যাদি নিয়ে বসবাস করবে। তার মানে হলো, যদি মনে করো তোমাদের সংসারে শুধু তোমার পিতামাতা আর তোমরা থাকো, তাহলে সেটা হবে একক পরিবার। আর যদি তোমাদের সংসারে তুমি আসছো, তোমার পিতামাতা আছে, সেখানে তোমার চাচা চাচি দাদা দাদি যদি থাকে সেখানে, সেটা হলো যৌথ পরিবার। আর বর্ধিত পরিবার হলো এমন একটি পরিবার যেখানে 3 পুরুষের পরিবার থাকবে, 3 পুরুষ, 3টে স্টেজ থাকবে। যেখানে হলো যে মনে করো তোমাদের সংসারে তোমার দাদা দাদি তো আছেনি, আবার তোমার নানা নানিও ওখানে আছেন। তো এরকম যদি পরিবার হয়ে থাকে
সেটা হলো বর্ধিত পরিবার। তাহলে তোমরা ক্লিয়ার বুঝতে পারলে যে তোমাদের সংসার দিকে তোমরা তাকাবা। যদি দেখো যে তোমাদের সংসারে শুধুমাত্র তোমরা আছো, তোমার ভাই বোন আর তোমার পিতা আর মাতা, এই নিয়ে তোমার বসবাস যদি করে থাকে, তাহলে সেটা মনে করবো যে একক পরিবার। আর যৌথ পরিবার হলো সেখানে তোমার চাচা চাচি থাকতে পারে, বা তোমার চাচা আছে, বা তোমার এক ফুফু আছে, তোমার দাদা দাদিও আছে, তাহলে সেটা মনে করবা যে যৌথ পরিবার। আর বর্ধিত পরিবার হলো তোমার চাচা চাচি দাদা দাদি আছে, আবার তোমার নানা নানি মানে পিতৃকুলের তো আছে, আবার মাতৃকুলের সদস্যরাও সেখানে আছে, তাহলে বুঝতে পারি সেটা হলো বর্ধিত পরিবার। তো এবার আমরা দেখি অন্য কোন ধরনের পরিবার আছে আকারে ভিত্তিক পরিবার। আরেকটা বিষয় দেখেছি, বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারী। বংশমর্যাদা ও সম্পত্তির তো যেটা বলছিলাম, এবার হলো বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার। এই বংশমর্যাদা ও সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবার দুই প্রকার হয়ে থাকে। একটা হলো যে পিতৃসূত্রীয় আর দুই হলো পিতৃসূত্রীয় পরিবার আর হলো মাতৃসূত্রীয় পরিবার। তো পিতৃসূত্রীয় পরিবার বলতে বোঝায় যে পরিবারে যে সন্তান পিতার বংশমর্যাদার ভিত্তিতে পরিচিত হয়, উত্তরাধিকারী ও সম্পত্তি অধিকারী হয়ে থাকে। পিতৃসূত্রীয় পরিবার বলতে বোঝায় যে পরিবারে সন্তানগণ পিতার উত্তরাধিকারী অর্থাৎ পিতার সম্পত্তির অধিকারী হয়, উত্তরাধিকার হয়, সেটা হচ্ছে পিতৃসূত্রীয় পরিবার। আর মাতৃসূত্রীয় পরিবার হচ্ছে যে পরিবারে সন্ততি মাতার সম্পত্তির উত্তরাধিকারী হয়। তার মানে যে পরিবারে সন্তানগুলো পিতার সম্পত্তির ওয়ারিশ হয় সেটা হচ্ছে পিতৃসূত্রীয়। আর যে পরিবারে সন্ততি মাতার সম্পদের উত্তরাধিকারী হয় সে হচ্ছে মাতৃসূত্রীয় পরিবার। এর পরবর্তী পয়েন্ট হলো পরিবার হলো বিবাহোত্তর স্বামী স্ত্রীর বসবাসের ভিত্তিতে পরিবার। বিবাহোত্তর স্বামী স্ত্রীর বসবাসের স্থানের উপর ভিত্তি করে পরিবার। বিবাহোত্তর স্বামী স্ত্রীর বসবাসের স্থানের উপর ভিত্তি করে পরিবার। তো এখানে তোমরা বুঝতে পারছো যে বিবাহের পর স্বামী স্ত্রীরা কোথায় বসবাস করে? তারা কি মিলে তার পিতামাতার স্ত্রী তার শ্বশুর শাশুড়ির ওখানে অবস্থান করে, না পিতামাতা বা যে বিবাহিত যে স্বামী স্ত্রী তার বিবাহের পর নতুনভাবে এক জায়গায় বসবাস করে বাসা নেয়, না বিবাহ করার পর তারা মিলে তার স্ত্রীর বাপের বাড়িতে বসবাস করে? এরকম একটা ক্যাটাগরির ভিতরে যে বিবাহোত্তর স্বামী স্ত্রী বসবাসের স্থানের উপর ভিত্তি করে পরিবার। এখানে সাধারণত তিন ধরনের হয়ে থাকে। এক হলো পিতৃবাস, দুই মাতৃবাস, তিন নয়াবাস। তাহলে তিন ধরনের এই ধরনের পরিবার হলো তিন ধরনের পরিবার। একটা হচ্ছে পিতৃবাস পরিবার, মাতৃবাস পরিবার আর নয়াবাস পরিবার। পিতৃবাস পরিবার বলতে কি বোঝায়? এখানে বিবাহের পর স্বামী স্ত্রী যদি তার অর্থাৎ স্ত্রীর শ্বশুর বাড়ি অর্থাৎ স্বামী
তার পিতার বাড়িতে যদি বসবাস করে সেখানে হলো হচ্ছে পিতৃবাস পরিবার। আর মাতৃবাস পরিবার হলো বিবাহের পর স্বামী স্ত্রী যদি স্ত্রীর পিতার বাড়িতে বসবাস করে তাহলে সেটা হচ্ছে মাতৃবাস পরিবার। আর যদি বিবাহের পর স্বামী স্ত্রী নিজের স্বামীর পিতার বাড়িতেও নয়, স্ত্রীর পিতার বাড়িতেও নয়, নতুন এক জায়গায় মনে করে শহরে এসে বাসা নিছে, তাহলে সেটা হচ্ছে নয়বাস পরিবার। তো এবার আমরা পরবর্তী আরেকটা বিষয় যাই, অন্য একটা প্রকারে যাই, সেটা হলো পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে। 6 পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার। পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার। এই পরিবারটা সাধারণত দেখা যায় যে হিন্দু সমাজে একটু বেশি প্রভাব ফেলে, মুসলমান সমাজে খুব কমই এটা বেশি ধরা হয় না। যে পাত্রপাত্রী নির্বাচনের উপর ভিত্তিতে পরিবার কীরকম হয়ে থাকে, যে স্বগোত্রীয় না বহির্গোত্রীয়, এরকম। এখানে সাধারণত 2 ধরনের। তাহলে পাত্রপাত্রী নির্বাচনের ভিত্তিতে পরিবার 2 ধরনের হয়ে থাকে। এক হলো বহির্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার আর অন্তর্গোত্র বিবাহ ভিত্তিক পরিবার। এই বহির্গত বিবাহ ভিত্তিক পরিবারকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অনুলোম পরিবার আর একটা হচ্ছে প্রতিলোম পরিবার। অনুলোম পরিবার বলতে বোঝায় যদি আসলে এই যে ক্যাটাগরি এটা সাধারণত হিন্দু সমাজে হয়ে থাকে। তো অনুলোম পরিবার হলো যদি উঁচু বর্ণের মানে স্বামী বা ছেলে বর আর নিচু বর্ণের কন্যা এর মধ্যে যে বিবাহ হয় সেটা হচ্ছে অনুলোম পরিবার। আর যদি নিচু বর্ণের বর হয় আর কন্যা যদি উঁচু বর্ণের হয় তাহলে সেটা হচ্ছে প্রতিলোম পরিবার। তার মানে এই অনুলোম বলতে হচ্ছে বর উচ্চ বর্ণ আর কন্যা নিম্ন, এটা হচ্ছে অনুলোম। আর প্রতিলোম হলো বর নিম্ন আর কন্যা উচ্চ বর্ণ হলে এটা হচ্ছে প্রতিলোম পরিবার। আর অন্তর্গত বিবাহ ভিত্তিক পরিবার হলো যদি নিজেদের হিন্দু সমাজে নিজেদের গোত্রের মধ্যে যে বিবাহ হবে সেটা হলো অন্তর্গত পরিবার, বিবাহভিত্তিক পরিবার, অন্তর্গত বিবাহভিত্তিক পরিবার। তাহলে যাই হোক, তোমরা মোটামুটি এতক্ষণ পরিবারের প্রকারভেদ নিয়ে আমি আলোচনা করলাম, এটা শুনলে। তো তোমরা বাসায় বসে এখন মূল বই দেখে ডিটেলস পড়ে নেবে। আর বাসায় থাকবে, যেহেতু লকডাউন চলছে, স্কুল যখন চালু হয়ে যাবে, ক্লাস চালু হবে, তাহলে তো আমরা তোমাদের সাথে সরাসরি দেখা হবে, কথা হবে। তোমরা গাইড বই নির্ভর না হয়ে মূল বই নির্ভর হবে, এই প্রত্যাশা রেখে আমি তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।